আচ্ছা, আগের কানেকশন রিমুভার মেথডটা করিনি আগের দিনে, ওইটাতে বাদ রয়ে গেছিল মনে হয়। একটা প্রবলেম হয়েছিল, ওই বলতে হয়নি প্রতীক। একটা প্রবলেম হয়েছিল বলছে যে কানেকশন রিমুভার মেথডে। তারপরে হয়নি। না না, হয়েছিল হয়েছিল। ও, লাস্ট পর্যন্ত হয়নি। 8/7 বেরোয়। না, ওইটা ওই 8/7 পর্যন্ত হয়েছে না? অ্যান্সার বেরোলো 8/7। ওইটা করলে। আচ্ছা, আমি ওই যেটা সিমেট্রি বলছিস ঘনকের, ওইটাকে ক্লিয়ার করিনি। হুম। 3r/4 এসছে কার বললি? ওইটাই হবে অ্যান্সার। আরেকটা আগের দিন এসেছিল প্রথমে 7r/12 নাকি? আচ্ছা দেখ, আমি বলছি। তুই আগে সিমেট্রিক পয়েন্ট গুলো একটু দেখে নে, তাহলেই হবে বাকি। আমরা বাইরের দিকের গুলো 1 2 3 4 নিয়েছিলাম। ভেতরের দিকে গুলো 5 6 7 8। তবে দুটো বিষয় বলেছিলাম, একটা হচ্ছে 1 আর 4-এর মধ্যে, 1 and 4। আরেকটা বলেছি 1 and 3। 1 and 3 দুটো টাইপ করেছি, তাই তো? তো এখানে আরেকটা টাইপ হতে পারে, সেটা হচ্ছে 1 and 7। বডি ডায়াগোনালটা বলিনি এখন, ভেবে দেখ। হতে পারে তো 1 and 7। আর কি কোনো পসিবল কম্বিনেশন হতে পারে? দেখ, এই তিনটাই মেন। ঘনকের ক্ষেত্রে এই তিনটাই মেন। হয় 1 আর 4-এর মধ্যে বলবে, কারণ 1 আর 4-এর মধ্যে বলা মানেই সেটা 5 8, 3 7, 4 8 সব হয়ে গেল বাকি যা আছে। আর 1 আর 3-এর মধ্যে বলা মানে ফেস গুলো হয়ে গেল সব। আর 1 আর 7 মানে ডায়াগোনাল। 1 আর 7 দুটা হতে পারে, একটা হচ্ছে 1 আর 7, আর একটা হচ্ছে 6 আর 8। বডি ডায়াগোনাল। 1 7 আর 2 8, 6 8 মানে 2 8 বডি ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে একটা বডি ডায়াগোনাল হতে পারে, ফেস ডায়াগোনাল হতে পারে। এবারে দেখ, 1 আর 4-এর সাপেক্ষে কোনগুলো সিমেট্রিক পয়েন্ট বল। 1 আর 4-এর সাপেক্ষে সিমেট্রিক পয়েন্ট আমি বলেছিলাম, এই যদি 1 নম্বর পয়েন্ট হয়, এটা যদি 4 নম্বর পয়েন্ট হয়, তাহলে কোনটা কোনটা হয়েছিল বল? 2 5 আর 3 8, তাই তো? তুই দেখ, এইভাবে দেখ, লক্ষ্য কর, তুই সিমেট্রি বুঝতে পারবি। দেখ, এই 1 আর 4-এর সাপেক্ষে দেখ 2 5 পয়েন্টটা আর 3 8 পয়েন্টটা দেখেছিস সিমেট্রিক্যালি লোকেটেড। যেতে পারছো? সিমিলারলি
1 আর 3 এর সাপেক্ষে সিমেট্রিক্যালি লোকেটেড পয়েন্ট কোনটা কোনটা বল দেখি। দেখ তাহলে স্টেপটা কি ছিল, প্রথমে আমরা এই কি স্টেপটা করেছিলাম, দেখ এখানে 1 আর 4, ঠিক আছে তো। তাহলে 1 আর 4 এর সাপেক্ষে আমরা সিমেট্রিক পয়েন্ট যেগুলো সেগুলো নিয়েছিলাম 2, 5 আর 3, 8। আর বাকি কে ছিল, লাস্ট বাকি ছিল 6, 7। দিয়ে এদের মধ্যে সব রেজিস্ট্যান্স গুলো কিভাবে অ্যারেঞ্জ আছে আমরা দেখেছি। এই এইখানে কি করব, আমাদের এখন পয়েন্টটা কত, 1 আর 3, 1 আর 3 দেখ। তো 1 আর 3 এর ক্ষেত্রে সিমেট্রি পয়েন্টটা কিভাবে দেখবি দেখ। সিমেট্রি পয়েন্টটা দেখা যখনই বডি ডায়াগোনাল বরাবর আছে, সিমেট্রি যদি তুই পয়েন্ট সিমেট্রি দেখতে চাস, পয়েন্ট অফ সিমেট্রি দেখতে চাস কোনো অসুবিধা নাই। আমরা পয়েন্ট অফ সিমেট্রি দেখতে পাচ্ছি 1 আর 3 এর সাপেক্ষে সিমিলার পয়েন্ট হচ্ছে 6, 8, দেখ 6, 8। আর কি হবে 2, 4, দেখ 6 থেকে 8, দেখ ওইদিকে একটা বডি ডায়াগোনাল দেখতে পাচ্ছিস ভেতরে। আর এই সামনে বডি ডায়াগোনাল কত, 2 থেকে 4, দেখ এই ফেস ডায়াগোনাল। তাহলে দেখ 1 আর 3 এর সাপেক্ষে সিমেট্রি পয়েন্ট হচ্ছে 2, 4 আর 6, 8। তাহলে আমি যদি এখানে 1 আর এখানে 3 বলি, তাহলে আমার এখানে হবে 2, 4, 6, 8। আর কে আছে পয়েন্ট বাকি রইল, কে 5 আর 7 নাকি। তাহলে এখানে আমি 5, 7 দিলাম। এইবারে তোকে এইটার মতো অ্যারেঞ্জ করতে হবে, পারবি করতে। এইটা যেমন ভাবে অ্যারেঞ্জ করেছিলাম ঠিক একই রকম ভাবে এইটাকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করার পরে লাস্টে হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটা দেখবি কাজে লাগবে। হুইটস্টোন ব্রিজের যে প্রিন্সিপাল সেটা কাজে লাগবে। হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালটা, হ্যাঁ বলছি বলছি তুই ফাইনাল এটা সলভ করতে করতে লাস্টে এরকম একটা সার্কিট স্ট্রাকচার পাবি। এরকম একটা স্ট্রাকচার পাবি লাস্ট পর্যন্ত, সেটা যেভাবেই থাকুক। তো এইরকম যদি স্ট্রাকচার পাস ফাইনালি দেয়, আমি যদি এগুলোর নাম দিই, এর রেজিস্ট্যান্সটা পি, এর রেজিস্ট্যান্সটা কিউ, এর রেজিস্ট্যান্সটা আর, এর রেজিস্ট্যান্সটা এস আর রেজিস্ট্যান্সটা ডাব্লিউ। এরকম একটা 5 রেজিস্ট্যান্স সার্কিট এসে পৌঁছাবি ফাইনালি এটা সলভ করে করে গেলে। তো এইখানে আমি হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপালটা কাজে লাগাতে পারি। হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল কি না, এই যে রেজিস্ট্যান্স গুলো রেশিও গুলো যদি সেম হয়, মানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু যদি আর বাই এস চলে আসে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু যদি আর বাই এস চলে আসে, তাহলে আমি এই মাঝখানে রেজিস্ট্যান্সটাকে সার্কিট থেকে তুলে দিতে পারবো। এটাই ছিল হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপাল। আছে আমরা পরের চ্যাপ্টারে পড়বো। মনে কর সাপোজ রেজিস্ট্যান্স গুলো এরকম এলো, তো এখানে 2 আর এলো, এখানে মনে কর 3 আর এলো, এখানে মনে কর 4 আর এলো, এখানে মনে কর 6 আর এলো। দেখ অনুপাত নিয়ে সেম আসছে, 2 এর 3, 2 এর 3। তখন আমরা কি করতে পারবো, সার্কিট থেকে এই রেজিস্ট্যান্সটাকে তুলে দিতে পারবো। তাই এটা সুবিধা হয়ে গেল, এই দুটো সিরিজ, এই দুটো সিরিজ। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে উঠছে তো রেজিস্ট্যান্সটা। ওইটাকে হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল বলা হচ্ছে। ঠিক আছে, মেথড অফ সিমেট্রি থেকেও তো তুলতে পারিস। মেথড অফ সিমেট্রি অনুযায়ী তুই তুলেছিস নাকি। ব্যাপারটাই কি, যে আমার এইটা যদি পারপেন্ডিকুলার হয় নাকি, তাহলে আমি ওই জায়গাটাকে তুলে দিতে পারি। ব্যাপারটাই কি? দেখ হ্যাঁ, ওটা হবে। ঠিক আছে, কারণ এই রেশিওটা সেম হচ্ছে বলে ওই সিমেট্রিটা কাজ করছে। ওই জন্য হচ্ছে, আমরা যখন এটা প্রমাণ করবো না পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এসটা হুইটস্টোন ব্রিজে, প্রিন্সিপালটা এটা প্রুফ করবো পরে আমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল, তখন দেখবো যে এটা আমরা পাচ্ছি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস যদি থাকে, তাহলে আমরা মাঝের এই রেজিস্ট্যান্সটাকে তুলে দিতে পারবো। তো দিয়ে ফাইনালি সলভ করলে ওটা পাবো।
3r/4 অ্যান্সার আসবে। এটা করবি আর একবার নিজেরা। তাহলে এই রেজাল্ট গুলো মনে রাখবি, এগুলো দেখ পরীক্ষায় করা খুব মুশকিল, আমি তোকে বলে দিচ্ছি। দেখ একটা আসছে কত 3r/4, কখন যখন ফেস ডায়াগোনাল বরাবর পয়েন্ট দিচ্ছে, তিনটাই তো ব্যাপার। কিন্তু এই কনসেপ্টটা অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এই অঙ্কটা আমার বড় অঙ্ক হচ্ছে, মানে তুই জেনে রাখে পয়েন্ট অফ সিমেট্রি সব থেকে যদি টাফ অঙ্ক হয় সেটা আমার এই ঘনকেই হবে। বাকি যা অঙ্ক জাস্ট জাস্ট শেপ দেবে সেটা ঘনকের থেকে অন্তত সোজা হবে। তাহলে 3r/4 যদি আমি বলি ফেস ডায়াগোনালের জন্য হচ্ছে, আর 7r/12 হচ্ছে আমাদের একটা লাইন বরাবর যদি থাকে, যে কোনো একটা সাইড বরাবর যদি থাকে, আর্ম বরাবর যদি, যে কোনো একটা বাহুর সাপেক্ষে যদি থাকে, তাই তো? সাইড না, সাইডের জন্য হচ্ছে, বোর্ডে ডায়াগ্রাম করিনি তো। 1 আর 4টা কি যে কোনো একটা সাইড ছিল, দেখ 1 আর 4টা সাইড ছিল না। হুম, এই তো সাইড একটা, জাস্ট 1 4, তেমনি এখানে এখানে হতে পারে, এখানে এখানে হতে পারে, সেম পয়েন্ট এগুলো, এইখানে এখানে হতে পারে। মানে এই যে কতগুলো কতগুলো হিসাব হতে পারে, টোটাল কটা পয়েন্ট থাকে ঘনকের? 12টা। 12টা পয়েন্টের মধ্যে যদি আমি দুটো দুটো করে কম্বিনেশন করি কত হবে? 12c2। তার মানে কত হবে? 12 ইন্টু 12 মাইনাস 1 মানে 11 ডিভাইড বাই 2, 66। 66 রকম কম্বিনেশন হতে পারে। কি বলছি বুঝতে পারছিস? কিন্তু আমি 1 আর 4 পয়েন্টটা কার ইকুইভ্যালেন্ট বলছি? এই বাহুগুলোর ইকুইভ্যালেন্ট বলছি। এরকম বাহু কতগুলো আছে? 8টা। ভেবে দেখ, তার মানে এরকম 8টা হতে পারে, 1 4 1 3। হ্যাঁ, এই যে 1 2 3 4, এখানে কটা হবে? 1 4 হতে পারে, 1 2 হতে পারে, 2 3 হতে পারে, 3 4 হতে পারে, সেম রেজাল্ট বেরোবে। হ্যাঁ 12টা না, পয়েন্ট 12টা, বাহু কটা? 12টা হবে ঘনকে। 1 4 এর মতো কম্বিনেশন 12টা হবে। হ্যাঁ 1 4 একটা, 1 2 একটা, 2 3 একটা, 3 4 একটা, এখানে 4টা হবে, ওইদিকে 4টা হবে নাকি 8টা, এদিকে 4টা হবে, এদিকে 4টা হবে, কম্বিনেশন 12টাই হবে। বাট একটা ঘনকের সাইড কটা থাকে? 1 2 3 4 5 6 7, কটা হচ্ছে? তো এগুলোতে দুবার করে গুনতে পারবি না। দেখ, উপর দিকে 1 2 3 4টা আছে, তো এইটা যখন গুনবি তখন ওটা হবে 1 2 3টা, এবার হলে 4 3 7টা, 7টায় দিয়ে কটা হচ্ছে? 8 9 10 12টাই হবে নাকি? তাহলে দেখ, যতগুলো কম্বিনেশন আসবে সবগুলো, যতগুলো কম্বিনেশন পাওয়া যাক না কেন, যখন যখন তুই সাইডে দুটো পয়েন্ট যে কোনো একটা সাইডে অবস্থিত আছে, তার মানে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বেরোবে? 7r/12। তুই যোগ বন্ধ করে লিখতে পারিস, করারই দরকার নেই। কি বলছি বুঝতে পারছিস? আর যখনই কোনো ফেস ডায়াগোনালের কথা বলবো, যে কোনো একটা ফেস, এই দিকের ফেসটা হতে হবে 6টা তলের মধ্যে, যে কোনো একটা তলের, যে কোনো একটা তলের, প্রত্যেকটা তলে কটা করে আছে? দুটো করে, দেখ আমার কর্ণ আছে। 6টা তলের প্রত্যেকটা কটা করে কর্ণ আছে? দুটো করে। তাহলে প্রত্যেক দুটো করে কর্ণের জন্য, যে কোনো কর্ণের জন্য যদি আমাকে আঁকতে দেয়, মানে সেটা ফেস ডায়াগোনাল, তাহলে সেটার জন্য ইকুইভ্যালেন্ট কত হবে? 3r/4। তাহলে বাকি পড়ে রইলো কি? বডি ডায়াগোনাল গুলোর জন্য। সাপোজ এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাতে দিল, ওইটা আমরা এখনো করিনি। ওইটা প্রবাবিলি 5r/6 আসবে, আমার এই মুহূর্তে খেয়াল নাই। প্রবাবিলি 5r/6 আসবে, কিন্তু আমরা এটা পরে করব বাই ইউজিং কেসিএল। সব থেকে সোজা, সিমেট্রি দিয়ে এটা করা যাবে না। বাই ইউজিং কেসিএল আমরা করব, বা বাই ইউজিং কেভিএল করব, কিরচফ কারেন্ট ল আর কিরচফ ভোল্টেজ ল দিয়ে, বডি ডায়াগোনালের সময়। তার মানে ঘনকের মোট 3টা রেজাল্ট আসলে, তোকে যতভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখ না কেন, 3টাই রেজাল্ট। 3r/4, 7r/12, আর একটা প্রবাবিলি 5r/6। আমি দেখে নিচ্ছি না, ওটা আমরা পরে প্রুফটা করব।
ঠিক আছে, ব্যাপারটা কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এগুলো খুব পপুলার কোশ্চেন, এটা ডাইরেক্ট কোশ্চেন পড়ে যাবে পরীক্ষায়। আমি দেখে নিচ্ছি রেজাল্টটা, তার মনে একটা সুবিধা হবে এক জায়গাতে। 5r/6 ঠিকই আছে, ঠিক আছে। তাহলে একটা আছে যে 5r/6 মনে রাখবে, বডিটা লিখে নেয় তিনটা রেজাল্ট, ওইটা আমরা প্রুফ করবো পরে কেসিএল কেভিএল দিয়ে। কেসিএল দিয়েও করা যাবে, কেভিএল দিয়েও করা যাবে। কি ব্যাপারটা, যদি আমাদের প্রথমে আমরা যে ফার্স্ট সাইড সাইড একটা সাইডে যদি দুটো পয়েন্ট থাকে, 2 points of any side between 2 points, দেখতে পাচ্ছি between 2 points of any side আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 7r ডিভাইডেড বাই 12। এটা আমরা প্রথমে করেছি, তারপরে আমরা কি করলাম, বিটুইন এনি টু ফেস ডায়াগোনাল আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3r/4। এবং লাস্ট যেটা আমরা এখনো করিনি, সেটা হচ্ছে যেটা সিমেট্রি দিয়ে করবো না, সিমেট্রি দিয়ে করা যাবে না, সেটা হচ্ছে বডি ডায়াগোনাল। ফর বডি ডায়াগোনাল 5r/6। তোকে বলি কেসিএল দিয়ে বা কেভিএল দিয়ে তিনটাই করা যাবে। যে কোনো সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করার সবচেয়ে যদি কোনো ভালো পদ্ধতি থেকে থাকে তাহলে কেসিএল বা কেভিএল। জেনারেল প্রসেস আমি বলবো ওটা দিয়ে হবেই, কিন্তু কখনো কখনো ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়, কিন্তু ওটা দিয়ে হবেই। সিমেট্রি থাকুক অ্যাসিমেট্রিক থাকুক যাই থাক, ওটা দিয়ে হবেই। কিন্তু কিছু সিমেট্রিক সার্কিটের জন্য আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করছি। ক্লিয়ার ব্যাপারটা? এইবারে দেখ, আমি এই পয়েন্ট সিমেট্রির উপরে কিছু অ্যাপ্লিকেশনে সার্কিট তোকে দিচ্ছি, বাড়িতে করবি। আমি কতগুলো এমডি দিয়ে দিচ্ছি, র্যান্ডামলি দিচ্ছি, তোরা ইউজ করে বলবি যে কোনটা কোন কোন পদ্ধতিতে করবি। যে কোনো আমি বলে দিচ্ছি না কোনটা কোন পদ্ধতিতে হবে, ঠিক আছে? তো র্যান্ডামলি কয়েকটা দিচ্ছি সার্কিট।
এরকম চিহ্ন দেওয়া মানে এটা এখানে কানেকশন নাই, ডাইরেক্ট এখান থেকে এখানে কানেকশন আছে, এই মাঝখানে এই তারটার সঙ্গে কোনো কানেকশন নেই। সব রেজিস্ট্যান্স গুলো আর, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যাতে করতে সুবিধা হবে। অ্যান্সারটা হবে 1.2 আর, মানে 12/10, 6/5 বলতে পারিস, 6r/5 অ্যান্সার আসবে। নেক্সট, পয়েন্টটা হচ্ছে এ এবং ও, এই দুটো পয়েন্টের মধ্যে সব রেজিস্ট্যান্স আর, স্মল আর, অ্যান্সার হবে 7r/15। আচ্ছা সেম প্রবলেম এইটাই এ আর ডি এর মধ্যে করবি দেখি, এইটা হচ্ছে এ আর ও এর মধ্যে, আর এ ও, এ আর ডি এর মধ্যে যদি করিস অ্যান্সার পাবে 8r/15। হয়েছে? সো আর অ্যান্সার আসবে 4r/5।
10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, এটা 6 ওহম, এটাও 6 ওহম, টেন ওহম, 10 ওহম, 10 ওহম। Equivalent resistance between A and B. Answer আসবে 20 divided by 3, 20/3। এই সার্কিট গুলো করলে মোটামুটি এই জায়গাটা হয়ে যাবে। ঠিক আছে, এইবারে দেখ, এগুলো কয়েকটা হচ্ছে যে পরিচিত, মানে কতগুলো সিমেট্রিক সার্কিট আমি দিলাম মোস্ট অফ দ্য কেসে যেগুলো থাকে। কিন্তু যে কোনো ধরনের প্রবলেম ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স করার জন্য আমার কেসিএল এবং কেভিএল কিন্তু একমাত্র রাস্তা। এবং আমি ওই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন শিখিয়ে দেবো যে কিভাবে করতে হবে, এবং আমি শিওর যে ওইটা শিখে যাওয়ার পরে তুই আর এগুলো করবি না। কিন্তু অনেক ক্ষেত্রে কি হবে, দেখা যাবে যে অনেক সার্কিটের ক্ষেত্রে এই নিয়মগুলো সুবিধা হয়ে যাচ্ছে। পরীক্ষাতে তুই সার্কিটটা দেখেই যদি বুঝতে পারিস যে কোনটাতে আমার তাড়াতাড়ি হবে, তো টাইমও বাঁচবে, ঠিক আছে, এবং এফিসিয়েন্সিও বাড়বে অনেক রকম পদ্ধতি জানা থাকলে। ওটা জেনারেল প্রসেস, ঠিক আছে। কেসিএল কেভিএল, কেভিএলটা হচ্ছে মোস্ট জেনারেল প্রসেস। হয়েছে? হ্যাঁ রে, নেক্সট টপিকে যাই নাকি? নেক্সট লিখ, হেডিং কর কারেন্ট এন্ড ভোল্টেজ ডিভিশন রুল। কারেন্ট এন্ড ভোল্টেজ ডিভিশন রুল। তো কারেন্ট ডিভিশন রুল কখন ইউজ হয় আর ভোল্টেজ ডিভিশন রুল কখন ইউজ হয়? ভোল্টেজ ডিভাইড কখন হয় বলতে দেখি, যখন সিরিজে থাকে রেজিস্ট্যান্স গুলো। মনে কর দুটো রেজিস্ট্যান্স, সাপোজ আমি বলছি সিরিজে আছে, একটা রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স, দুটো তিনটে যেটা খুঁজে থাকতে পারবো, দুটার জন্য করছি। আর এটা মনে একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করে দিলাম এখানে। এই রেজিস্ট্যান্সটা মনে করো R1, এই রেজিস্ট্যান্সটা R2। তাহলে এর ভোল্টেজ কত হবে? V1, এর ভোল্টেজ হবে V2। ভোল্টেজ ডিভিশন রুল মানে আমাকে V1 নির্ণয় করতে হবে ইন টার্মস অফ R1, R2 এন্ড V, অথবা আমাকে V2 নির্ণয় করতে হবে ইন টার্মস অফ R1, R2 এন্ড V। মানে V1 V2 আমি নির্ণয় করব ইন টার্মস অফ R1, R2, V, যেগুলো আমার নোন থাকবে সার্কিটে। সার্কিটে আমার কি জানা থাকবে? V জানা থাকবে, R1 জানা থাকবে, R2 জানা থাকবে, কারেন্ট জানা থাকবে না। তাহলে আমি কারেন্টটা না, কারেন্ট জানা থাকলে পেয়ে যাবো V1 সমান IR1, V2 সমান IR2। মনে করো আমার কারেন্ট জানা নেই, শুধুমাত্র রেজিস্ট্যান্স আর ভোল্টেজ জানা আছে, আমি কি করে এই ভোল্টেজটা বা এই ভোল্টেজটা নির্ণয় করব? সিমিলারলি মনে কর
একটা সার্কিটে কারেন্ট আছে, আমার দুটো রেজিস্ট্যান্স প্যারালালে আছে, তাহলে রেজিস্ট্যান্স যদি আমার প্যারালালে থাকে তাহলে কারেন্টের ডিভিশন হবে। তাহলে মনে করো এটা আই, তাহলে এখানে যাবে I1, এখানে যাবে I2, এখানে যাবে R1, এখানে R2। এখানে একই রকম ভাবে আমার ভোল্টেজ জানা নেই, শুধু কারেন্ট জানা আছে I। তাহলে আমি কি করে I1 I2 নির্ণয় করব? উইথাউট ইউজিং দ্য এক্সপ্রেশন অফ ভি আমাকে লিখতে হবে I1 I2 কত। এখানে উইথাউট ইউজিং দ্য এক্সপ্রেশন অফ I আমাকে লিখতে হবে V1 V2 কত। দেখ এখানে যদি আমার কারেন্ট ভোল্টেজ দুটোই দেওয়া থাকে, এখানে যদি কারেন্ট ভোল্টেজ দুটোই দেওয়া থাকে তাহলে তো সুন্দর নির্ণয় করতে পারবি, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে কিভাবে নির্ণয় করবো? তো এখানে দেখ এইটুকু তুই বুঝতে পারছিস যে V1 হওয়া উচিত ছিল আমার IR1 এবং V2 আমার হওয়া উচিত ছিল IR2 যদি আমার I জানা থাকতো। সিমিলারলি এখানে দেখ I1 আমার হওয়া উচিত ছিল V/R1 এবং I2 হওয়া উচিত ছিল V/R2 যদি আমার V জানা থাকতো। তাহলে আমাকে যে কোনো প্রকারে এখানে ভিটাকে ইন টার্মস অফ R1 R2 I লিখতে হবে, আর এখানে আইটাকে আমাকে ইন টার্মস অফ VR1 R2 লিখতে হবে। তুই বুঝতেই পারছিস এই সার্কিটটার ক্ষেত্রে কারেন্ট, টোটাল কারেন্ট I হবে। সিমিলারলি এই সার্কিটটার ক্ষেত্রে এখানে ভোল্টেজ V হবে এবং দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স V হবে। আমাকে বলতো এই সার্কিটটার ক্ষেত্রে I কত অ্যাকচুয়ালি, I কত? জেনারেল ভাবে আমি যদি সার্কিটটা I জিজ্ঞেস করি তোকে, যদি ভোল্টেজ দেওয়া থাকে তুই I কত বলবি? V বাই টোটাল রেজিস্ট্যান্স, এটা বলবি ওহমের সূত্র অনুযায়ী। তুই সিম্পলি এখানে সাবস্টিটিউট করে দেখ, তাহলে V1 সমান কত হবে? V বাই R1 R2 ইনটু R1। সিমিলারলি V2 সমান কত হবে? V বাই R1 প্লাস R2 ইনটু R2। তাহলে এই ফাইনাল যে এক্সপ্রেশন V1 V2 এখানে কোনো I দরকার হচ্ছে কি? দরকার হচ্ছে না, কারণ আইটা আমি এই টার্মসে লিখে নিয়েছি। সিমিলারলি এইখানে দেখ যদি মনে করো আমার ভি জানা দরকার, ভি কত হবে বলতে? ভি হচ্ছে যে ভি কত বল কি করে পাবি? দেখ এখানে আমাকে ভিটা যদি তাড়াতে হয়, এখানে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, আমি I1 R1 ইজ ইকুয়াল টু I2 R2, কারণ ভি সমান I1 R1 আর ভি সমান I2 R2 বটে। আবার আমি একটা রিলেশন পাবো কি না, I1 প্লাস I2। দেখ I সমান কত? I1 প্লাস I2, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি সলিউশন করতে পারি। কত হবে? এখানে যদি মনে করো আমি I1 বসিয়ে দিই, I1 এর মানটা যদি বসিয়ে দিই কত পাবো? I2 R2 বাই R1। প্লাস I2। তাহলে এখানে যদি আমি I2 কমন নিই কত হবে বল দেখি, এখানে তো হচ্ছে। তাহলে I ইজ ইকুয়াল টু দেখ যদি তুই I2 কমন নিস কত হবে? R2 প্লাস R1 ডিভাইড বাই R2। তার মানে I2 কত? IR2 ডিভাইড বাই R1 প্লাস R2। সিমিলারলি I1 কত পাবো বল? I1 একই রকম ভাবে যদি আমি I1 বসাতাম, I1 এখানে পেয়ে যেতাম কত? I1 পেয়ে যেতাম, দেখতে পাচ্ছিস না নাকি?
এইটা নিচে, হ্যাঁ নিচে আর ওয়ান, হ্যাঁ তাহলে তুই সিমিলারলি আমাকে বলতো এখান থেকে আমি I1 কত পাবো, তাহলে আমি এইখানে লিখছি, হ্যাঁ প্রেস করে দেখ আমরা I2 পাচ্ছি IR1 ডিভাইড বাই R1 প্লাস R2, এবং I1 পাবো নিশ্চয়ই বুঝতেই পারছিস IR2 ডিভাইড বাই R1 প্লাস R2। এবারে তুই দুটোকে এক জায়গায় কম্পেয়ার কর, তুই বুঝতে পারবি আসলে ফর্মুলাটা আমি ডাইরেক্ট কিভাবে লিখতে পারবো। দেখ আমরা যদি এখানে V2 লিখতাম, দেখ V2 সমান কত, VR2 ডিভাইড বাই R1 প্লাস R2। যদি V1 লিখি তাহলে VR1 ডিভাইড বাই R1 প্লাস R2। কি ডিফারেন্সটা আছে দুটো ফর্মুলা সেম, V2 এর সময় এখানে VR2 আছে, বাট এখানে উল্টো কারেন্ট, এখানে উল্টোটা আছে, দেখ R1 আছে উপরটাতে, নিচটাতে সবগুলো যে R1 প্লাস R2। তাহলে আমাকে যদি এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কারেন্ট জিজ্ঞেস করে আমি কি বলবো, ভি ইন্টু সরি এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট জিজ্ঞেস করে আমার ভি এখানে জানা থাকবে আর এখানে আমার আই জানা থাকবে না অ্যাকচুয়ালি, দিয়ে আমার ফাইনাল সার্কিট এরকম আসবে। তাহলে আমাকে যদি কেউ এখানে জিজ্ঞেস করে যে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, আমি ডাইরেক্ট লিখবো V2 সমান ভি R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তেমনি V1 সমান কত, ভি R1 ডিভাইড বাই R1 প্লাস R2। এখানে তেমনি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে R1 এর অ্যাক্রসে কারেন্ট কত I1, তাহলে IR2 দেখ উল্টো হয়ে যাচ্ছে, IR2 ডিভাইড বাই R1 প্লাস R2, তাহলে I2 হয়ে যাবে IR1 ডিভাইড বাই R1 প্লাস R2। আমি কি বলছি বুঝতে পারছিস ব্যাপারটা? কোশ্চেন দিলে আর ক্লিয়ার হবে। হয়েছে? এটা অঙ্ক দিচ্ছি দেখ, হয়েছে? আচ্ছা তাহলে এখান থেকে কি আমি আরেকটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে এদের যদি আমি রেশিও নিই, অনুপাত নিই, দেখ ভেবে দেখ, যদি আমি অনুপাত নিই, মনে কর আমি বলছি V2 ইজ টু V1 কত হবে বলতে কি, R2 ইজ টু R1, হ্যাঁ বাকি তো সব কেটে, হ্যাঁ সিমিলারলি এখানে যদি আমি বলি যে I2 ইজ টু I1 কত হবে, R1 ইজ টু R2, তাহলে I2 ইজ টু I1 সমান হয়ে যাচ্ছে R1 ইজ টু R2। তার মানে এটাকে এইভাবে আমি লিখতে পারি, দেখ I2 ইজ টু I1 সমান 1 বাই R1 ইজ টু 1 বাই R2, 1 বাই R2 ইজ টু 1 বাই R1, ইনভার্সলি প্রপোর্শনাল। মোর ক্লিয়ারলি যদি আমি লিখি V1 ইজ টু V2 ইজ টু V3 is equal to R1 is to R2 is to R3, এই যদি লিখি I1 is to I2 is to I3 is equal to 1 by R1 is to 1 by R2 is to 1 by R3। বুঝা গেল? এবং দেখ এইটা যে অবভিয়াস থিং তুই ওহমস ল থেকে বুঝতে পারছিস। দেখ ওহমস ল আমাদের কি ছিল, V is equal to IR ছিল তো,
তাহলে দেখ যদি ভি ইকুয়াল টু আইআর হয় তাহলে দেখ, এবং যখন দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে তখন দেখ কারেন্টটা ফিক্সড, তাহলে আই যদি ধ্রুবক হয় তাহলে অবশ্যই ভি প্রপোর্শনাল টু আর। ওই জন্য ভোল্টেজ ডিভিশনের ক্ষেত্রে ভি ওয়ান ইজ টু ভি টু ইজ টু ভি থ্রি, আর ওয়ান ইজ টু আর টু ইজ টু আর থ্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? ভি নয় কারেন্ট, ভি তো ফিক্সড। এইখানে তো আমার ভি পরিমাপ করার দরকার নেই, কারণ ভি তো ফিক্সড দুটো প্রান্তের। তাহলে এখানে আমি কি নির্ণয় করবো? কারেন্ট। কারেন্টের অনুপাত যখন করছি দেখ, এখানে আমরা যদি বলি আই ওয়ান ইজ টু আই টু ইজ টু আই থ্রি, আই ওয়ান ইজ টু আই টু ইজ টু আই থ্রি, তখন হবে ওয়ান বাই আর ওয়ান ইজ টু ওয়ান বাই আর টু ইজ টু ওয়ান বাই আর থ্রি। কেন? কারণ এই সিমিলার যদি আমি ভি ইকুয়াল টু আই আর সমীকরণটাতে যাই, তাহলে আই সমান কত? ভি বাই আর। আর এইখানে যখনই আমার প্যারালালে আছে ভোল্টেজটা কনস্ট্যান্ট দুই প্রান্তের, তার মানে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে হচ্ছে না আই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর। ওই জন্য কারেন্ট ডিভিশনের ক্ষেত্রে আমি পাচ্ছি ওয়ান বাই আর ওয়ান ইজ টু ওয়ান বাই আর টু ইজ টু ওয়ান বাই আর থ্রি। তাহলে প্রথমে আমি দুটার জন্য করেছিলাম, কিন্তু এটা এর সংখ্যকের জন্য এভাবে করা যাবে। হুম, এইটাও বিভব পার্থক্যই তো বটে ওহমের সূত্রে। বিষয়টা কি, আমি প্রথমে যেমন যেমন ভাবে করেছিলাম দুটার জন্য, কেউ ওইভাবেও করতে পারে, অথবা কেউ ডাইরেক্টলি এইখান থেকেও বলতে পারে যে ভি ইকুয়াল টু আইআর, তাহলে যেহেতু দুটো সিরিজে আছে তার মানে কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু আর। বুঝতে পারছি যখন সিরিজে থাকবে তখন আমি কারেন্ট ডিভিশন করতে যাবো না, কারণ কারেন্টে কি আমার তখন কি প্রয়োজন হবে? ভোল্টেজ ডিভিশন। আর যদি আমার প্যারালালে থাকে তখন আমার কি প্রয়োজন হবে? কারেন্ট ডিভিশন। কি বলছি বুঝতে পারলে? তাহলে দেখ কেউ প্রথমে, আমি প্রথমে যেরকম ভাবে করলাম সার্কিটটাতে, অ্যাকচুয়াল সার্কিটের যে অ্যানালিসিসটা করলাম সেইখান দিয়ে কেউ ফাইনাল অ্যান্সার এই অনুপাতগুলোতে পৌঁছাতে পারে, অথবা কেউ ডাইরেক্ট ভি ইকুয়াল টু আইআর থেকেও বলতে পারে যে যেহেতু ভি প্রপোর্শনাল টু আর কাজে এখানে হবে এটা, যেহেতু আই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কাজে হবে এটা। এবং তোরা নিশ্চয়ই জানো যে অনুপাত থেকে কিভাবে ওইটাতে পৌঁছাতে হবে। মনে কর আমি বলছি যে সিম্পল আই ওয়ান ইজ টু আই টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান ইজ টু ওয়ান বাই আর টু। এটা জাস্ট অনুপাত, ক্লাস 7 এর অঙ্ক করছি। তুই বল আমাকে ভি টু এর অনুপাতিক ভাগহার কত হবে? আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু টোটাল ভোল্টেজ। হবে তো? তেমনি ভি ওয়ান এর আনুপাতিক ভাগহার কত হবে? এই ইকুয়েশন থেকে বল, এই অনুপাত থেকে বল। আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু টোটাল ভোল্টেজ। কারেন্টের ক্ষেত্রে সেম। আমি যদি এই ইকুয়েশন থেকে আই ওয়ান এর আনুপাতিক ভাগহার জিজ্ঞেস করে কেউ, তাহলে আই ওয়ান সমান কত হবে? ওয়ান বাই আর ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ইন্টু আই। তুই এটাকে সলভ কর, কি পাবি? আই আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, আগেরটা চলে আসবে অনুপাত দিয়ে যদি আমি করি। সিমিলারলি যদি আই টু বলি, আই টুর আনুপাতিক ভাগহার কত হবে? ওয়ান বাই আর টু ডিভাইড বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ইন্টু টোটাল কারেন্ট আই। এবং এটাও অবশ্যই হবে আই আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর। যদি এটা একটু সিম্পলিফাই করিস তাহলে বুঝতে পারলে কি বলছি আমি? হ্যাঁ রে, তার মানে যেভাবেই হোক, যদি মনে কর দুইয়ের বেশি থাকে তাহলে কোনটা সুবিধা হবে বলতে কি এই অনুপাতে করে নেওয়া, ওটা কি? যদি দুইয়ের বেশি থাকে, দুটো থাকলে তো সব কি বোঝা যাচ্ছে, ডাইরেক্ট আমি রিলেশন লিখে দেবো দুটো থাকলে, ওটা কি?
যে V R2/R1 + R2, কিন্তু যদি মনে করো 2 এর বেশি থাকে, এটা মনে করো R1 প্লাস, এটা মনে করো যদি এরকম থাকতো R1 = R2 = R3 নাকি, মনে করো V1 = V2 = V3 সমান যদি আমার থাকে R1 = R2 = R3, তাহলে আমি কি করব, V1 সমান লিখবো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3 ইনটু V। আর কারেন্টের ক্ষেত্রে এটা কত হবে, 1/R1 ডিভাইডেড বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ইনটু I। ঠিক আছে, হ্যাঁ রে, নেক্সট একটা অঙ্ক করো। এটা দেওয়া নেই, আই দেওয়া আছে, আই দেওয়া আছে, I1 I2 I3 নির্ণয় করো এবং এদের অনুপাত নির্ণয় করো। ফাইন্ড I1 I2 I3 and also I1 = I2 = I3। Find V1 V2 V3 and also V1 = V2 = V3। অনুপাত, অনুপাত কি এরকম ভাবে লিখিস? হুম, হুম। আর ভোল্টেজ?
হুম। আর এটা ভোল্টেজ গুলো কত কত আসছে বল? হুম হুম। ভোল্টেজ গুলো V/6, V/3, V/2, আর অনুপাতটাও দেখা যাচ্ছে 1:2:3। হয়েছে? ঠিক আছে, আমি একটা অঙ্ক দিচ্ছি, বাড়িতে করবি, হ্যাঁ? কারেন্ট ডিভিশনের ভোল্টেজ ডিভিশনের। Like solve by using current division rule. এটা 12 ভোল্ট দেওয়া আছে, এর রেজিস্ট্যান্সটা 3 ওহম, এর রেজিস্ট্যান্সটা 6 ওহম, এর রেজিস্ট্যান্সটা 7 ওহম, এর রেজিস্ট্যান্সটা 7 ওহম। তোকে কি নির্ণয় করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে প্রবাহ মাত্রা কত, প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করে, এটি কোশ্চেন। প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা নির্ণয় করে। ঠিক আছে, আর একটা অঙ্ক দিচ্ছি কারেন্ট ডিভিশন, ভোল্টেজ ডিভিশনে। ঠিক আছে, হুম। 5-3 না, 5-3 কোনো আনসার নাই। 5-3 তো একটা কারেন্ট বেরোবে, টোটাল কারেন্টটা 5-3 বেরোবে, তবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট তুলে আছে। 5-3 টোটাল কারেন্ট হবে। তুই এইখানে এইটা ভোল্টেজ ড্রপটা নির্ণয় করবি, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 4 ওহম রেজিস্ট্যান্স।
ঠিক আছে, নেক্সট দিন এই এটা করাবো, কি বলে, ওই সেলটা, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হুম, বুঝতে পারছি। ওগুলো তো সব সেলেই আছে। হুম, ঠিক আছে।